তাকে জড়িয়ে ধরে। অনেক বছর পর প্রথমবার মনে হচ্ছিল এই বাড়িটা আর শুধু নীরবতার বাড়ি না। উর্মি আমাকে শুধু কষ্ট দিয়ে যায়নি, সে অজান্তে একটা জীবনও রেখে গেছে আমার কাছে। আবির। পরের কয়েক মাসে ছেলেটা পুরো বাড়িটার ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দৌড়ে খামারে চলে যেত। গরুগুলোর নামও দিয়ে ফেলেছিল, একটার নাম মিষ্টি, আরেকটার নাম বাদশা। আমি বকা দিয়ে বলেছিলাম, গরুর আবার এত নাম লাগে নাকি? সে হেসে বলেছিল, লাগে তো, নাম ধরে ডাকলে ওরা খুশি হয়। আমি মুখ ঘুরিয়ে ফেলেছিলাম, কারণ অদ্ভুত ভাবে কথাটা শুনে আমার হাসি পাচ্ছিল। বাড়িতে এখন নতুন নতুন শব্দ শোনা যেত, সিঁড়ি বেয়ে দৌড়ানোর শব্দ, পড়তে পড়তে বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলার শব্দ, রাতে ঘুমানোর আগে দরজার পাশ থেকে আসতে বলা শুভরাত্রি খালা শব্দটা বুকের ভেতর কেমন নরম উষ্ণতা ছড়িয়ে দিত, যে উষ্ণতা আমি বহু বছর ভুলেছিলাম। তবু গ্রামের মানুষ বদলায়নি। বাজারে গেলে এখনো কেউ কেউ ফিসফিস করতো, উর্মির ছেলে দেখতে একদম মায়ের মতো, রক্ত তো রক্তই। আমি আগে এসব শুনে চুপচাপ থাকতাম, কিন্তু এখন আর না। একদিন বাজারে মাছওয়ালার সামনে একজন বলেই ফেললো, আপা এত আদর কইরেন না, মায়ের রক্ত তো একদিন বের হবেই। আমি ঠান্ডা গলায় বললাম, মানুষের রক্তে পাপ আসে না, শিক্ষা আর ভালোবাসায় মানুষ বড় হয়। লোকটা চুপ করে গিয়েছিল, কিন্তু আমার বুক তখন কাঁপছিল, কারণ কথাটা আমি শুধু তাকে না, নিজেকেও বলছিলাম। এক শীতের সন্ধ্যায় আমি আবিরের জন্য অপেক্ষা করছিলাম। মাগরিব পেরিয়ে গেছে, ছেলেটার কোনো খবর নেই। বারবার উঠোনে গিয়ে রাস্তার দিকে তাকাচ্ছিলাম, অকারণে বুক ধরফর করছিল। অবশেষে সে গেট খুলে ভেতরে ঢুকলো, হাতে আঁকার খাতা। আমি রেগে উঠে বললাম, কোথায় ছিলে তুমি? সে থমকে গেল, চোখ বড় বড় করে তাকালো। মনে হলো এমন উদ্বিগ্ন গলায় কেউ তাকে কখনো আগে ডাকেনি। আমি আরো জোরে বললাম, একটা খবর দিতে পারো না? কত দেরি হয়েছে বুঝছো? সে অনেকক্ষণ চুপ থেকে আসতে বলল, আমি জানতাম না কেউ আমার জন্য এত চিন্তা করবে। কথাটা শুনে আমার সমস্ত রাগ হঠাৎ গলে গেল। আমি দ্রুত তার ভেজা চুলে হাত দিলাম আর বললাম, অসুখ হয়ে যাবে, যাও কাপড় বদলাও। সে মাথা নাড়লো, কিন্তু সেদিন রাতে প্রথমবার আমি তার কান্নার শব্দ শুনলাম, খুব চাপা কান্না। আমি ধীরে দরজা খুলে দেখি সে মেঝেতে বসে আছে, দুই হাঁটু জড়িয়ে। আমাকে দেখে মুখ ঘুরিয়ে বলল, আমি চেষ্টা করি ঝামেলা না হতে, কিন্তু সবাই মনে করে আমি বোঝা। আমার বুক মুচড় দিয়ে উঠলো। আমি তার সামনে বসে বললাম, কে বলছে তুমি বোঝা? সে ফিসফিস করে বলল, সবাই। তারপর একটু থেমে যোগ করলো, আপনিও হয়তো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, দুই হাতে তার মুখ তুলে বললাম, শোনো আবির, তুমি আমার দায় না, তুমি আমার আপন মানুষ। সে স্থির হয়ে তাকিয়ে রইলো, তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে কাঁদতে শুরু করলো যেন বহু বছরের জমে থাকা সব ভয় একসঙ্গে বেরিয়ে আসছে। আমি তার মাথায় হাত রেখে শুধু একটা কথাই বলছিলাম বারবার, আমি আছি বাবা, আমি আছি। সেই রাতের পর আমাদের সম্পর্ক বদলে গেল পুরোপুরি। মাঝে মধ্যে ভুল করে সে বলে ফেলতো আম্মু মানে খালা, তারপর ভয় পেয়ে থেমে যেত, আর আমি ভান করতাম যেন খেয়ালই করিনি। কিন্তু ভেতরে ভিতরে একটা ভাঙা জায়গা ধীরে ধীরে জোড়া লাগছিল। বসন্তের সময় স্কুলে আঁকার প্রতিযোগিতা হলো। আবির কিছু না বলে একটা ছবি জমা দিয়েছিল। পরদিন স্কুল থেকে ফোন এলো আর বলল, আপনি একটু আসবেন, আপনার ছেলের ছবি প্রথম হয়েছে। আপনার ছেলে শব্দটা শুনে আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি। স্কুলে গিয়ে দেখি একটা বড় ক্যানভাসের সামনে মানুষ দাঁড়িয়ে আছে। ছবিটায় একজন মহিলা রান্নাঘরে দাঁড়িয়ে, হাতে ধোয়া ওঠা সুপের বাটি, পেছনের জানালা দিয়ে বিকেলের আলো এসে পড়েছে। মহিলাটাকে চিনতে আমার এক সেকেন্ডও লাগেনি, সে আমি। কিন্তু ছবিটার নিচে ছোট করে একটা নাম লেখা ছিল, বাড়ি। আমার চোখ যেন ঝাপসা হয়ে গেল। সারা জীবন আমি নিজেকে কি ভাবতাম? একজন পরিত্যক্ত নারী, যার বিয়ে হয়নি, যার সংসার হয়নি, যার সন্তান হয়নি, কিন্তু একটা শিশুর চোখে আমি ছিলাম বাড়ি। আমি কিছু না বলে আবিরকে জড়িয়ে ধরলাম। সে লজ্জা পেয়ে বলল, এত খারাপ হয়নি তাই না? আমি কাঁদতে কাঁদতে বললাম, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিস, কিন্তু সুখ খুব বেশি শান্তিতে থাকতে চায় না। একদিন ভোরে উঠে দেখি বাড়ির সামনে একটা পুরনো গাড়ি দাঁড়িয়ে। গেটের পাশে একজন মানুষ, চুল পেকে গেছে, মুখ ভেঙে গেছে, চোখের নিচে কালি। তবু আমি তাকে চিনে ফেললাম সঙ্গে সঙ্গে, সায়ান। আমার বুকের ভেতর পুরনো ক্ষতটা হঠাৎ জেগে উঠলো। আবির ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করলো, কেউ নি? আমি দ্রুত বললাম, ভেতরে যাও। কিন্তু ততক্ষণে সায়ানের চোখ আবিরের উপর পড়ে গেছে। সে ফিসফিস করে বলল, আবির। তার গলায় এমন এক ভাঙা শব্দ ছিল যেটা আমি আগে কখনো শুনিনি। আমি গেটের সামনে দাঁড়িয়ে বললাম, কি চাই তোমার? সে অনেকক্ষণ চুপ থেকে বলল, উর্মি মারা যাওয়ার খবর শুনেছি, তারপর জানতে পারলাম ছেলে তোমার কাছে আছে। আমি তিক্ত গলায় হেসে উঠে বললাম, 20 বছর পর মনে পড়লো। সে মাথা নিচু করলো আর বলল, আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমি কিছু বললাম না, কারণ তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ বুঝতে পারছিলাম সময় তাকে ছেড়ে কথা বলেনি। সে ধীরে বলল, আমি খুব খারাপ মানুষ ছিলাম, মদ খেতাম, রাগ করতাম, উর্মির উপর হাতও তুলেছি। আমার হাত কেঁপে উঠলো। উর্মির কালচিটের দাগ, চিঠিগুলোর লাইন সব আমার মাথায় বাজতে লাগলো। সায়ান বলল, মারা যাওয়ার আগে উর্মি বলেছিল যদি কোনোদিন সাহস পাই তাহলে তোমার কাছে ক্ষমা চাইতে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, এখন কি হবে এসব বলে? সে উত্তর দিল না, শুধু পকেট থেকে একটা পুরনো খাম বের করলো আর বলল, এটা তোমার জন্য রেখে গেছে। আমি খামটা হাতে নিলাম। ঠিক তখন আবির আমার সামনে এসে দাঁড়ালো। অনেকক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, আপনি আমার বাবা? সায়ানের চোখ ভরে গেল। ও বলল, হ্যাঁ। আবির আবার প্রশ্ন করলো, তাহলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন কেন? প্রশ্নটা শুনে লোকটা যেন ভেঙে পড়লো। সে কাঁপা গলায় বলল, কারণ আমি কাপুরুষ
বসছিলাম। আবির আর কিছু বলল না, শুধু আস্তে ধীরে ভেতরে চলে গেল। সেদিন রাতে আমি উর্মির শেষ খামটা খুললাম। ভেতরে ছোট্ট একটা চিঠি, সেখানে লেখা ছিল, আপা যদি এই চিঠি তোমার হাতে পৌঁছে তাহলে বুঝবে আমি আর নেই। আমি জানি তোমার জীবন আমি ভেঙে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো কোনোদিন তোমাকে হারাতে চাইনি। সবচেয়ে বড় শাস্তি কি জানো? প্রতিদিন ঘুম ভেঙে মনে হওয়া আমার একটা আপা ছিল যে আর আমাকে ভালোবাসে না। আবিরকে নিজের মতো করে ভালোবেসে ও খুব সহজে কষ্ট পায়, কিন্তু মুখে কিছু বলে না। আর একটা কথা, যদি কোনোদিন পারো নিজেকেও ক্ষমা করো। চিঠিটা ভিজে যাচ্ছিল আমার চোখের পানিতে। আমি বুঝলাম 20 বছর ধরে আমি শুধু উর্মির উপর রাগ করে বাঁচিনি, নিজেকেও শাস্তি দিয়েছি। ভালোবাসা থেকে দূরে থেকেছি, মানুষ থেকে দূরে থেকেছি, জীবন থেকেই দূরে থেকেছি। সেই রাতে আমি আবিরের ঘরে গেলাম। সে ঘুমিয়েছিল, বুকের কাছে কুকুরটাকে জড়িয়ে। আমি আস্তে তার চুলে হাত রাখলাম। ঘুমের মধ্যে সে ফিস ফিস করে বলল, খালা। আমি নরম গলায় বললাম, ঘুমাও বাবা। তার ছোট হাতটা ঘুমের মধ্যে আমার আঙ্গুল আঁকড়ে ধরলো। আর ঠিক সেই মুহূর্তে আমি বুঝলাম উর্মি আমার কাছ থেকে সবকিছু নিয়ে যায়নি। সে অজান্তে আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়ে গেছে, একটা বাড়ি, একটা সম্পর্ক, একটা অসম্পূর্ণ হৃদয় আবার জোড়া লাগানোর সুযোগ। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, আর বহু বছর পর আমার আর একা লাগছিল না। কিন্তু সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছিল, যদি শায়ন সত্যি 3 বছর আগে মারা যায়, তাহলে আজ আমার বাড়ির দরজায় দাঁড়ানো মানুষটা কে ছিল? আর তার চেয়েও ভয়ঙ্কর কথা হলো, আবির তাকে বাবা বলে ডাকার পর লোকটার চোখে যে আতঙ্ক দেখেছিলাম, সেটা কোনো মৃত মানুষ ফিরে আসার বিস্ময় ছিল না, বরং বহুদিন লুকিয়ে থাকা একটা সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল। এই গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।